Hello everyone, welcome to Axel Dynamics. Gearshift গ্লোবালের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গত জুনে কাওয়াসাকি থেকে একটা স্টোরি আমি ফলো করা শুরু করছিলাম, যেটা কিনা কাওয়াসাকির পুরো স্পোর্টস বাইক লাইন আপটাকে নাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই ইনসিডেন্টটা তাদের রেপুটেশনে বিশাল বড় একটা ক্ষতি করছে। তো অ্যাজ ইউজুয়াল আমি সেটার উপর একটা স্ক্রিপ্ট বানাই, আমি একটা ভিডিও বানাবো। এমন সময় দেখলাম তারা একটা সার্ভিস বুলেটিন তাদের যে ডিলারশিপগুলো আছে ডিলারশিপগুলোর কাছে দেওয়া শুরু করছে। তো যেহেতু একটা পটেনশিয়াল একটা ফিক্স যেহেতু চলেই আসছে, তো আমি চিন্তা করলাম যে না, এখন এটার উপর রিপোর্ট না করে রাদার একটু হোল্ড অফ করি। তারা কি জিনিস দিচ্ছে, জিনিসটা ফিক্সটা কি, সেটা প্রপারলি স্টাডি করে তারপরে একটা প্রপার টাইমে আপনাদের কাছে গেট ব্যাক করবো। সো টুডে ইজ দ্যাট ডে। তো ইস্যুটা কি, কাওয়াসাকি এনএইচটিএসএ মানে ইউএসের যে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কাছে একটা যে ফাইলিং করছে, ওই ফাইলিংয়ের মোতাবেক টোটাল 17,792টা মোটরসাইকেল, মানে টোটাল 18,000 আর কি, 18,000 মোটরসাইকেল, যেগুলো কিনা 2023 সালে এপ্রিলের 3 তারিখ থেকে শুরু করে 2025 সালের এপ্রিলে 28 তারিখের মধ্যে বানানো, এগুলো সব তারা রিকল করছে। তো ওই মডেলগুলোর মধ্যে ছিল ZX6R, ZX6R এর ABS এডিশনটা, ZX6R এর KRT এডিশনটা, আর তাদের ZX6R এর 40th অ্যানিভার্সারি এডিশন। মানে কমন ZX6R, দেন গিয়ে এটা ABS হোক বা KRT এডিশন হোক বা 40th অ্যানিভার্সারি এডিশন হোক, এই সবগুলা তারা রিকল করছে। এখন সবগুলা বাইক তারা রিকল করে নাই, তারা একটা স্পেসিফিক একটা ভিন রেঞ্জ, মানে ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা একটা স্পেসিফিক ভিন রেঞ্জ দিছে, ওই রেঞ্জের মধ্যে যদি আপনার বাইকটা পড়ে তাহলে ওইটা রিকলের আওতায় পড়বে, আদারওয়াইজ না। এখন আপনার বাইকটা যদি রিকলের আওতায় যদি পড়ে, তারা আপনার ক্ষেত্রে ডু নট রাইড আনটিল ফার্দার নোটিস, এটা একটা লিটারি যে ওনাররা আছে তাদের বাসার মধ্যে তারা লেটার পাঠাই দিছে। আর ডিলারদের ক্ষেত্রে যদি স্পেসিফিক ভিন রেঞ্জের মধ্যে যদি পড়ে থাকে বাইকটা, তাদের ক্ষেত্রে ডু নট সেল নোটিস দিয়ে দিচ্ছে। বেসিক্যালি বাইকগুলো রাস্তায় যাতে না নামে তারা সেটাকে প্রিভেন্ট করতেছে। আচ্ছা, ইস্যুটা নিয়ে আমি একটু কথা বলি। আপনার ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু একটা ইঞ্জিনের হার্ট, সেটা আপনার এটা পিস্টনের যে রিসিপ্রোকেটিং যে মোশনটা আছে, এটা রোটারি পাওয়ার কনভার্ট করতেছে। আর এই ক্র্যাঙ্কশ্যাফটটা আপনার কিছু মেইন জার্নাল থাকে, যেগুলো কিনা একটা কিছু বেয়ারিং থাকে, বেয়ারিংয়ের ভেতরে ঘুরে। আর যে টলারেন্স থাকে এটা ইনক্রেডিবলি লাইট। টিপিক্যালি 20 থেকে 60 মাইক্রনের মধ্যে একটা অয়েল ক্লিয়ারেন্স থাকে। ওই অয়েল ক্লিয়ারেন্সের টলারেন্স নিয়ে এগুলো চলে। মাথায় রাখবেন, একটা আমাদের যে মাথার চুল আছে না, মানুষের মাথার চুল, এগুলা অ্যাভারেজে 70 মাইক্রনের মতো ডায়ামিটার হয়। ZX6R এর ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটটাকে আপনার ধরে রাখা বেয়ারিং ক্যাপস, যেগুলোকে আবার আপনার টর্ক বোল্টস দিয়ে ফ্যাশন করে আর কি টোটালি। তো এই বোল্টগুলো এগুলো কেমনভাবে ইঞ্জিনিয়ারিং করা, যাতে করে সামান্য যাতে স্লাইটলি যাতে স্ট্রেচ করতে পারে, আপনার একটা কনসিস্টেন্ট ক্ল্যাম্পিং ফোর্স যাতে প্রোভাইড করতেছে। তো বাট এটা ক্রিটিক্যাল কেন, এটা কারণ তারা যে এটা যে ক্ল্যাম্পিং ফোর্সটা দিতেছে, এটা একটা কন্ট্রোলড একটা টর্ক উইন্ডো থাকে, ওই উইন্ডোর মধ্যে ক্ল্যাম্পিং ফোর্সটা দেয়। এখন আপনি ওই টর্ক বোল্টগুলোকে যদি একটু কম, যদি টর্কটা যদি কম দিয়ে তারপরে টাইট দেন, সেক্ষেত্রে যখন ক্র্যাঙ্কের উপর যখন লোড পড়বে সেটা শিফট করতে পারে। আবার যদি বোল্টগুলোকে যদি টু মাচ টর্ক দিয়ে যদি টাইট দেন, সেক্ষেত্রে আপনার যে অ্যালুমিনিয়ামের যে ক্র্যাঙ্কেসটা আছে, এটা কম্প্রেশনে ডিফর্মিটি ওখানে চলে আসতে পারে। এখন কাওয়াসাকি ফ্যাক্টরি টিম যেটা করছে, যে অ্যাসেম্বলি টিম আছে, ওরা ক্র্যাঙ্কশ্যাফটের বোল্টগুলোকে ওভারটর্ক করে ফেলছে। এখন প্রবাবলি তাদের কাছে যে ইনস্ট্রাকশনগুলো ছিল, যে অ্যাসোপিকগুলো ছিল, ওখানে কোনো একটা জায়গা হয়তো মিস্টেকিং ছিল। তো এটার কারণে যে অ্যালুমিনিয়াম সারাউন্ডিংটা আছে ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের আশেপাশে, এটারে এটা যে ইলাস্টিক লিমিট আছে, ইলাস্টিক লিমিটের পরে চলে গেছে। তো মানে সোজা কথায় এটা যখন একবার স্কুইজড আবার যে স্প্রিং ব্যাক করবে সেটা আর হচ্ছে না। তো আপনার মেইন যে বেয়ারিং হাউজিংটা আছে, এটা প্লাস্টিক্যালি মানে কমপ্লিটলি প্লাস্টিক্যালি ডিফর্মড হয়ে যেতেছে। এখন এই ডিফর্মিটিটা বিশাল প্রবলেমেটিক। কেন, আমি একটু এক্সপ্লেন করতেছি। মাথায় রেখেন, ইঞ্জিন কিন্তু আমরা যে ইঞ্জিন অয়েল দিই, সে অয়েলের উপর রান করে না,
তারা কার রান করে অ্যাকচুয়ালি হচ্ছে প্রেশারের উপরে। এটাকে স্পেসিফিক্যালি হচ্ছে হাইড্রোডাইনামিক ওয়েজ বলে। মানে একটা আপনার ক্র্যাঙ্কশ্যাফট যখন রোটেট করতেছে, এটা যে ইঞ্জিন অয়েলটাকে টাইনা আইনা এই যে ক্র্যাঙ্কশ্যাফট আর তার নিজে এবং তার যে বেয়ারিংগুলো আছে এটার মাঝখানে হচ্ছে তেলগুলোকে টেনে আনে। আনার পরে সে কিন্তু ইনক্রেডিবলি জোরে ঘুরতেছে। একটা ZX6R হচ্ছে আপনার 14,000 RPM ঘোরে। বেসিক্যালি হচ্ছে সে প্রতি সেকেন্ডে অলমোস্ট 233 বার হচ্ছে সে ঘুরতেছে পার সেকেন্ড। তো এটার কারণে ওই সে এবং তার যে বেয়ারিংটা আছে এটার মাঝখানে যে তেলটা একটা প্রেশারাইজ থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনার এমনও হইতে পারে যে 1000+ PSI। আমরা যে টায়ারে যে প্রেশার দিই না, সেটা থাকে টিপিক্যালি ইন দ্য রেঞ্জ অফ 27, 28, 30, 32, 35 এরকম, তাই না? বাট ওই ইঞ্জিনের ভিতরে সে যে প্রেশারটা দিচ্ছে তেলটার উপরে, ওই তেলটা ওইখানে ওই মাঝখানে যে ওয়েজটার উপরে 1000+ PSI থাকে। তো বেসিক্যালি যেটা হচ্ছে এখানে যে আপনার ক্র্যাঙ্কটা বেয়ারিংয়ের সার্ফের উপর লিটারালি ফ্লোট করতেছে, ভাসতেছে। সে কিন্তু হচ্ছে এখানে বেয়ারিংয়ের সাথে লিটারালি জিরো কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট নেই। মাঝখানে আপনার তেলটা প্রেশারাইজড হয়ে এটার ক্র্যাঙ্কটাকে আবার বেয়ারিংটাকে হচ্ছে আলাদা করে রাখতেছে। এখন ওই যে ব্যাক টু ডিফর্মিটি, ধরেন ডিফর্মিটির কারণে আপনার যে অয়েল ফিল্মের যে থিকনেসটা আছে সেটা ধরেন কথার কথা 40 মাইক্রন ছিল, সেটা এখন ডিফর্মিটির কারণে 10 মাইক্রনে চলে গেছে। তো ফলাফলটা কী হবে? আপনার যে প্রেশারটা ছিল প্রেশারটা এক্সপোনেনশিয়ালি হচ্ছে ড্রপ করার কারণে এই যে অয়েল ফিল্মটা যেটা আছে এই অয়েল ফিল্মটা হচ্ছে কলাপস করার পরে এখন আপনার ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে বেসিক্যালি গিয়ে ওই যে তার যে বেয়ারিংটা আছে মানে তার সাথে ঘষাকে মেটাল অন মেটাল কন্ট্যাক্ট হচ্ছে এবার হতে থাকবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, পার সেকেন্ডে একটা মেটাল আরেকটা মেটালের সাথে 200 রেভলিউশনস পার সেকেন্ড তার সাথে ঘষা খাচ্ছে। ওখানে তো অবভিয়াসলি মারাত্মক পরিমাণ ফ্রিকশন হবে। ফ্রিকশনের কারণেই প্রচুর পরিমাণ হিট হবে। হিট হওয়ার কারণে এখন হবে কি, বুশিংটা আপনার হিটের কারণে এক্সপ্যান্ড করবে, মানে বড় হয়ে যাবে। এটার কারণে আবার আপনার ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে হিট আপ হবে। তা এখন ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল তাদের কিন্তু থার্মাল এক্সপ্যানশনের যে কোএফিশিয়েন্টটা সেটা কিন্তু ডিফার করবে। এখন আপনি যদি হচ্ছে অ্যালুমিনিয়ামের কথা ধরেন, অ্যালুমিনিয়াম হচ্ছে স্টিলের থেকে এক্সপ্যানশনটা তার বেশি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 22 মাইক্রোমিটার পার সেলসিয়াস ডিগ্রি, কিন্তু স্টিলের ক্ষেত্রে হচ্ছে সেটা 12 মাইক্রোমিটার পার সেলসিয়াস ডিগ্রি। তো অলমোস্ট ডাবল। তো আলটিমেটলি ম্যাটেরিয়াল ডিফারেন্সের কারণে যখন বুশিংটা হিট আপ হইতেছে, যেহেতু এটা ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালের তৈরি, আলটিমেটলি এই বুশিংটা যতই হিট আপ হচ্ছে এটা ওই মাঝখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা আস্তে আস্তে হচ্ছে আরও ক্লোজ হয়। তো আলটিমেটলি এটাকে হচ্ছে একটা থার্মাল রানওয়ে বলে। মানে আপনি যত ফ্রিকশন দেবেন তত বেশি হিট উৎপাদন হচ্ছে, যত বেশি হিট উৎপাদন হইতেছে ক্লিয়ারেন্স তত টাইট হইতেছে, ক্লিয়ারেন্স যত টাইট হতেছে ফ্রিকশন আরও বেশি হচ্ছে হইতেছে। আলটিমেটলি একটা সাইকেলের মতো করে ইভেনচুয়ালি একটা আপনার যে মাঝখানে যে অয়েল ফিল্ম আছে ওই অয়েল ফিল্মটা একদম কমপ্লিটলি গন হয়ে যাবে। বেয়ারিংটা এবারে হচ্ছে ওই মেটাল অন মেটাল স্কাফিং করে ঝালাই করে পুরো ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে লক আপ হয়ে আপনার যে এখন যখন সে লক আপ হইতেছে তখন কিন্তু আপনার পিস্টন কিন্তু স্টিল ট্রাইং টু মুভ। এখন ছোট একটা ম্যাথ করেন, লিনিয়ার মোমেন্টামের সূত্র কি? ম্যাস ইন্টু ভ্যালোসিটি, তাই না? এখন অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হবে। ম্যাসের পরিবর্তন হবে হচ্ছে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ভ্যালোসিটির বদলে হবে হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। এখন ZX6R এর ক্ষেত্রে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে হচ্ছে 0.015 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এই নাম্বারটা কীভাবে আমি অ্যারাইভ করলাম? এটা কিন্তু কাওয়াসাকির কোনো ম্যানুয়ালের মধ্যে কিন্তু দেওয়া নাই, এটা একটা এডুকেটেড গেস কীরকম, সেটা হচ্ছে তাদের যে টোটাল ক্র্যাঙ্কশ্যাফটের যে হচ্ছে মানে টোটাল ক্র্যাঙ্কটা প্লাস ফ্লাই হুইল প্লাস হচ্ছে কাউন্টার ওয়েট, এগুলো সবগুলো যদি কম্বাইন করা হয় অ্যারাউন্ড 4 কেজির মতো আসে। এখান থেকে কিছু ম্যাথ করলে দেন গিয়ে আপনি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে পারবেন। আমি জাস্ট এতটুকু বলি, 250 থেকে 300 সিসির যে বাইকগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা হয় হচ্ছে আপনার 0.005 থেকে 0.009 কেজি মিটার স্কোয়ারের মতো। 600 সিসির যে সুপার স্পোর্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 0.012 থেকে 0.018 হয়। আর 1000 সিসি অ্যান্ড অ্যাবাভ যে বাইকগুলো আছে, না অ্যাবাভ না, আমি জাস্ট 1000 সিসির কথাই বলি, সেটা হচ্ছে 0.018 থেকে 0.025 এর মধ্যে ইউজুয়ালি হয়।
তো 600 সিসির যে ইঞ্জিনগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে 0.015 হচ্ছে একদম রাইট ইন দ্য মিডল। তো দ্যাটস হাউ আই ডিরাইভ দ্য নাম্বার। তো এক্স্যাক্টলি এই কারণে হচ্ছে আমি ম্যাথটা এখানে দেখাচ্ছি না। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি কথা বলেন সেটা হচ্ছে, এটা তো ইজি ফিগার আউট করা। অ্যাট আপনার 14,000 আরপিএমে তখন এই অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে হচ্ছে 1466 রেডিয়ান্স পার সেকেন্ড। তো জাস্ট দুইটা মাল্টিপ্লাই করে দিলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাই যেতেছি। তো এটা আসতেছে কত আমার 22 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো আপনার ক্র্যাঙ্কটা যখন সিজ হচ্ছে, এই যে 22 কেজি মোমেন্টামটা ইট হ্যাজ টু গো সামার, রাইট? তো আলটিমেটলি এটা আপনার যে কানেক্টিং রড আছে সেটাতে ট্রান্সফার হয়, সেখান থেকে যায় হচ্ছে ট্রান্সমিশনে, সেখান থেকে যায় হচ্ছে আপনার ড্রাইভ চেইনে, আর ইভেনচুয়ালি দ্য রাইডার। এখানে জাস্ট ইঞ্জিন ফেলিয়ার হচ্ছে না, লিটার একটা মেকানিক্যাল শক যেটা কিনা আপনার রিয়ার হুইলটা ইনস্ট্যান্টলি লক আপ করে দিতে পারে। তো এখন আপনি যদি হচ্ছে আপনি 600 সিসি নিয়ে যাচ্ছেন, তাই না? আপনি কি করবেন? আপনি ধরেন হাইওয়ের মধ্যে একটা কর্নারের মধ্যে আপনি একটা কর্নারে লিন হয়ে আছেন, বা হাইওয়ের মধ্যে হচ্ছে আপনি অ্যাক্সেলারেট করতেছেন, স্পিড যদি থাকে 150 প্লাস, 130, 140, 150 প্লাস, গেম ওভার। তো কাওয়াসাকি এটা গুরুত্বটা বুঝেই হচ্ছে তারা রিকলটা আলটিমেটলি করছে। সো দিস ইজ ওয়্যার আই স্টপ ফলোয়িং দ্য স্টোরি ব্যাক ইন জুন। এরপরে হচ্ছে কিছুদিনের পরে আমি যখন স্ক্রিপ্টটা বানাই হচ্ছে ভিডিওটা আপলোড দিব, তখন দেখলাম যে হচ্ছে তারা একটা এটা নিয়ে কাজ করতেছে। তখন চিন্তা করলাম যে না, এটা এই মুহূর্তে রিপোর্ট করাটা উচিত হবে না, র্যাদার হচ্ছে তারা কি ফিক্স আনছে সেটা সহ হচ্ছে একবারেই হচ্ছে আমি রিপোর্টিংটা করবো। তো কিছুদিন আগে হচ্ছে আবার এটা ফলো করতে যায়, তারা দেখলাম যে তাদের যে ডিলারশিপ নেটওয়ার্ক আছে, ওই ডিলারশিপ নেটওয়ার্ক আছে টোটাল 25 পেজের একটা ইনস্ট্রাকশন সহ কি কি করতে হবে এগুলো সহ তারা হচ্ছে পাঠায় দিছে। তো এটার একটা কপি আমার হাতে আসছে। আমি হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে নিচে আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে যে কোনো একটা জায়গায় আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের মধ্যে যারা কিনা হচ্ছে টেকসাভি আছেন, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা আছেন, তারা পড়লে হয়তো এখান থেকে কিছু ইনসাইট হচ্ছে পাইতে পারবেন। আর আমি একটা টিএলডিআর হচ্ছে আমি আমার স্ক্রিনে হচ্ছে দিয়ে দিতেছি। আমি খুব বেশি ডিটেলে হচ্ছে যাব না, অলরেডি আমার ভিডিওগুলো নিয়ে হচ্ছে কিছুটা অভিযোগ আসছে অনেক মানুষের কাছ থেকে যে এগুলা লেকচারের মতো হয়ে যেতেছে, তারা অনেক কিছু বোঝে না। নন টেকনিক্যাল পিপলের জন্য আমি একটা সামারি হচ্ছে দিয়ে দিতেছি। হয়তো আমি টেকনিক্যাল ডিটেলসে ডেফিনেটলি যাইতাম যদি এটা আমাদেরকে অ্যাফেক্ট করতো আর কি। আমরা তো ZX6 কবে চালাইতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নাই। বাট অ্যাটলিস্ট এই জিনিসগুলো মাথায় রাখলে এমনও হইতে পারে ভবিষ্যতে এই জিনিসগুলো আমাদের বাইকেও হয়তো এফেক্ট করতে পারে। টেকনিক্যাল জিনিসগুলো মানে সামান্য টেকনিক্যাল জিনিসগুলো মাথায় রাখলে অ্যাটলিস্ট আপনার বাইকের কোনো যদি ইস্যু হয়, আপনি কারো কাছে নিয়ে গেলে কি কি করতে হবে না করতে হবে তার সম্পর্কে একটা আইডিয়া থাকে আর কি। তো বেসিক্যালি ওইটার জন্যই আমার রিপোর্টিংয়ের উদ্দেশ্যটা এইটাই। তো টিএলডিআরটা হচ্ছে এরকম যে তারা আপনার বাইকটা যদি এফেক্টেড হয়, আপনি নিয়ে যাওয়ার পরে তার একটা ভিন চেক মারবে, ভিন চেক মাইরা দেখবে যে এটা কি এফেক্টেড বাইক কিনা। তারপরে এটা যদি এলিজিবিলিটি যদি থাকে, তারা একটা ইসিউ রিডার লাগায়, দেন গিয়ে হচ্ছে আপনার এখান থেকে ডেটা ক্যাপচার করবে, আপনার ইঞ্জিনের রিয়েল টাইম হচ্ছে যে ইঞ্জিন ডাটা আছে ওইটা নিবে। নেওয়ার পরে আপনার বাইকটার যে লোয়ার ফেয়ারিংটা আছে, আর লোয়ার ফেয়ারিংটা কিছু কাভার টাভার আছে ওখানে, আর প্লাস ওখানে দুইটা আইডল গিয়ার আছে, এগুলোকে হচ্ছে বাইর কইরা দেন হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট দিয়ে আপনার ওখানে যে ক্র্যাঙ্কের যে 5 নাম্বার যে বেয়ারিংটা আছে ওইটার মধ্যে হচ্ছে একটা ফ্ল্যাশ লাইটের ফালানোর পরে দেন গিয়ে একটা ভিজুয়াল চেক দিবে যে এখানে কোনো বেয়ারিংয়ে কোনো মিসঅ্যালাইনমেন্ট আছে কিনা, হিটের কোনো ডিসকালারেশন আছে কিনা। একটা ব্লুইশ কালার হয়ে যায় যদি হিট যদি ক্ষতি করে, অথবা আপনার এখানে যে বেয়ারিং শেলটা রিলেটিভ টু দ্য ক্র্যাঙ্ক কেস মাথায় রেখেন, সেখানে কোনো মুভমেন্ট আছে কিনা। তা এখন এটা আপনি পাস করবে, যদি দেখা যাইতেছে হচ্ছে যে না এই ধরনের কোনো কিছু নাই, তারা হচ্ছে দেন গিয়ে তারা একটা প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মধ্যে যাবে। বেসিক্যালি একটা আপনার ওখানে যে ক্র্যাঙ্কেসের যে বোল্ট ওয়াশারগুলো আছে ওগুলোর কপার প্লেটেড ওয়াশার দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিবে। কিছু হচ্ছে মলিড লুব্রিকেন্ট আছে ওগুলা দিয়ে দিবে। দেন গিয়ে আপনার বোল্টগুলোকে রিটর্ক করবে উইথ দ্য প্রপার নাম্বার। এই টোটাল জিনিসটা হচ্ছে 2 স্টেজ একটা সিকোয়েন্সে করে। বাট আলটিমেটলি যদি দেখা যায় হচ্ছে যে না আমার ইন্সপেকশন এটা ফেল করছে, কোনো প্রবলেম তারা পাইছে, তখন কিন্তু তারা হচ্ছে ডিলারশিপ হচ্ছে এটা ঠিক করতে পারে না। এটা কাওয়াসাকিকে হচ্ছে ইস্যুটা কাওয়াসাকির কাছে এসকেলেট করতে হয়। এই কাওয়াসাকি দেন গিয়ে হচ্ছে ডিসাইড করবে যে আপনার কি বেয়ারিংয়ের রিপ্লেসমেন্ট লাগবে, ক্র্যাঙ্কের কোনো রিপেয়ার কি লাগবে, নাকি ফুল রিপ্লেসমেন্ট হচ্ছে তারা করবে। তো সেক্ষেত্রে হচ্ছে কাওয়াসাকি হেল্পটা হচ্ছে লাগে।
আর ইন্সপেকশনে যদি পাস করে তাহলে জাস্ট তারা একটা আপনার যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা চেঞ্জ করে, ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন ফিল্টারটা ওটা চেঞ্জ করে নতুন গ্যাসকেট, নতুন সিল ওগুলা দিয়ে রিঅ্যাসেম্বল করে ইঞ্জিনটাকে হচ্ছে মার্ক করে দিবে যে এটার উপর কাজ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যা যা শুনলেন, ইভেন ডাউন টু দা হচ্ছে ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন ফিল্টার যেটা তারা দিচ্ছে A to Z হচ্ছে তারা ফ্রি অফ কস্ট হচ্ছে করে দিতেছে। আর তারা এটাও হচ্ছে এনশিওর করছে, এটা কাওয়াসাকির একটা টেক থেকে হচ্ছে পাওয়া, যে ইন ফিউচার আপনার যদি কোনো প্রবলেম যদি হয়, কারণ অনেক ইউজার আছে যারা হচ্ছে বুঝতেছে না যে কিভাবে জিনিসটা ফিক্সড হইতেছে, নন টেক সাভি পিপল তো হচ্ছে আসলে বোঝার কথা না, তাদের মাথা থাকতেই জিনিসটা মাথায় আসতেই পারে, আর এটা যদি হচ্ছে ভবিষ্যতে নষ্ট হয়, বেসিক্যালি নষ্ট যদি হওয়ার ওই বাইক হচ্ছে অলরেডি সিজড আপ হয়ে যাওয়ার কথা, যেহেতু নষ্ট হয়নি সে যদি নিয়ে আসতে পারতেছে, তারা যে ফিক্সটা করে দিতেছে, ফিক্সের পরে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তাও কিছু মানুষ হচ্ছে আপনার যেটা বললাম নন টেক সেভি যারা পিপল, যারা কিনা এই জিনিসগুলো বোঝে না, তারা কনসার্ন। তো কাওয়াসাকি ওইটার জন্য একটা ফিক্স নিয়ে আসতেছে, তারা লিটারালি জাস্ট বলে দিচ্ছে যে আপনার ইঞ্জিনটা হচ্ছে ইজ ওয়ারেন্টেড ফর লাইফ। ভবিষ্যতে যে কোনো ধরনের ইঞ্জিনের ভেতরে এই টাইপসের যদি যে কোনো ধরনের যদি সমস্যার ইস্যু যদি হয়, তারা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডের পরে গিয়েও হচ্ছে তারা সেটাকে কভার করে দিবে। এমন না যে আপনাকে হচ্ছে রাস্তায় ছেড়ে দিতেছে যে বাইকের জিনিসপত্র চেঞ্জ করে দিছে, এবার কেমনে চালান না চালান সেটা আপনার ব্যাপার, নষ্ট হলে আমাদের কিছু করার নেই না। তারা হচ্ছে মানে ফুল লাইফ ওয়ারেন্টি দিয়ে দিতেছে বাইকটার মধ্যে। এইবার বুঝছেন আমি আমার ভিডিওগুলোতে কেন বলি যে কাওয়াসাকি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ম্যানুফ্যাকচারার। আমি বারবার এই কথাটা বলি, একটা ব্র্যান্ডকে হচ্ছে আপনি তার একটা ব্র্যান্ড যত রকম প্রোডাক্ট বানায়, দেখেন সে যদি 10টা প্রোডাক্ট বানায়, 10টা প্রোডাক্টের মধ্যে 2টা প্রোডাক্ট ফল্টি থাকতেই পারে। এখন ওই ফল্টি প্রোডাক্ট দিয়ে আপনি ব্র্যান্ডটাকে ডিফাইন করবেন না, আপনি ইউ ডিফাইন এ ব্র্যান্ড বাই হাউ ইট টেক্স কেয়ার অফ ইস কাস্টমার্স। তো কাওয়াসাকি এখানে খেয়াল করে দেখেন, তাদের কাস্টমারদেরকে হচ্ছে ছেড়ে দিতেছে না। ZS6R আহামরি দামের কোনো বাইক না ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস, যে এটার জন্য হচ্ছে তাদেরকে লাইফ টাইম ওয়ারেন্টি হচ্ছে তারা দিয়ে দিতে হবে, বাট তারা A to Z হচ্ছে মানে অ্যাসিউরিটি তাদের কাস্টমারদেরকে দিয়ে রাখতেছে, যাতে কোনো প্রকার কোনো ক্ষতি যাতে তাদের কাস্টমারদের যাতে না হয়। আর এটা মাথায় রাখেন, এই যে ইস্যুটা নিয়ে হচ্ছে বেশ কয়েকজন কথা বলছে, ভালো কথা, বাট তার মানে এই না যে হচ্ছে তাদের প্রেশারে হচ্ছে কাওয়াসাকি এটা মানে আলটিমেটলি ফিক্সের দিকে গেছে। কাওয়াসাকি সেলফ রিপোর্টেড দিস থিং, তারা করার পরে তারা এটাও অ্যাডমিট করছে যে তাদের কাছে এই মুহূর্তে কোনো ফিক্স নাই, তারা জাস্ট হচ্ছে নোটিশ দিয়ে দিছে ডিলারদেরকে যে বাইক বেচো না, আর যারা রাইডার ছিল তাদেরকে বলছে যে এই উইন রেঞ্জের মতো যদি আপনার বাইকটা যদি থাকে প্লিজ এটা চালায় না এই মুহূর্তে, আমরা একটা আমাদের ফিক্স আনার জন্য আমাদেরকে টাইম দেন গিয়ে হচ্ছে আমরা তারপরে হচ্ছে বাইকটা ফিক্স করে দিচ্ছি, তারপর আপনি চালান। যাকে রিকলটা অ্যাটলিস্ট আমাদেরকে এতটুকু দেখাইতেছে যে দেখেন মডার্ন ইঞ্জিনগুলো কতটুকু প্রেসাইজ। আপনি একটা লিটারালি জাস্ট একটা কয়েকটা বোল্টকে সামান্য একটু টর্ক হতে তারা বেশি দিয়ে দিচ্ছে, হয়তো জাস্ট কয়েক মাইক্রোনের ডিস্টরশন ওখানে হয়ে গেছে, যেখানে হচ্ছে একটা লিটারালি একটা সুপার বাইকরে আপনার একটা ডেথ মেশিনে পরিণত করতেছে। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট একটা কারেকশন আমি দেই। আমি ভিডিওটাতে দেখবেন বেশ কয়েকটা জায়গাতে ZX6R কে বলছে হচ্ছে ZX6RR, ওই হন্ডার নেমিং স্কিমের সাথে ইউজড হয়ে যাওয়াতে মানে একটা বদভ্যাসে পরিণত হয়েছে এই জিনিসটা আমার। এটা ZX6RR না, ZX6R হবে অ্যাকচুয়ালি। ZX6RR যেটা, এটা হচ্ছে একটা 599 সিসির একটা ইঞ্জিন ছিল, ওইটা রেসিং এলিজিবিলিটির জন্য আর একটা সুপার স্পোর্ট আলাদা করে ক্রিয়েট করছিল হোমোলোগেশন পারপাসেসের জন্য আর কি। এটা লিমিটেড প্রোডাকশন মডেল ছিল, কিন্তু ZX6R যেটা অনগোয়িং রোড মডেল যেটা এখন চলতেছে, এটা বেসিক্যালি একটা 636 সিসির ইঞ্জিন। এটাকে এই জন্য অনেকে হচ্ছে ZX636 বলে আর কি। তো আমি ভিডিওতে যদি কোথাও ZX6RR যদি বলে থাকে, এটাকে জাস্ট 6R ধরে নেবেন। তো এনিওয়ে, আমরা নেক্সট যে এপিসোডটা, ওই এপিসোডে হচ্ছে আরেকটা ব্র্যান্ডের সিমিলার একটা জিনিস নিয়ে হচ্ছে কথা বলবো। আর আমাকে হচ্ছে অনেকে রিচ আউট করতেছেন, আমি খেয়াল করলাম রিসেন্ট টাইমে আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে রিচ আউট করতেছেন। আমি সাজেস্ট করবো হচ্ছে কাইন্ডলি সেখানে রিচ আউট না করে রাদার আমার ফেসবুকে এক্সেল ডাইনামিক্স নামে একটা পেজ আছে,
ওই পেজের থ্রুতে যদি হচ্ছে কাইন্ডলি যদি রিচ আউট করেন এটা বেটার হবে, বিকজ আমি আমার প্রফেশনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ এগুলো হচ্ছে একটু সেপারেট রাখি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি মানে মেসেজে ভিড়ে কে কোন জায়গা থেকে কী মেসেজ দিতেছে আমি কিছুই হচ্ছে অনেক সময় খেয়ে হারাই ফেলি। তো আমার পেজে যদি মেসেজটা যদি দেন, এতে হয় কি আমার ট্র্যাক রাখতে সুবিধা হয়, কে কার মেসেজে রিপ্লাই দিলাম, কার মেসেজে রিপ্লাই দিলাম না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে না বললেই না, ইদানিং প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসতেছে কিছু মানুষ থেকে যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ওরকম, তো আমার ক্ষেত্রে স্পেসিফিক একটা বাইক হচ্ছে ভালো হবে কিনা। তো অনেকের ক্ষেত্রে এটা দেখলাম 300 SR এর বাইকটা আপনারা কেনার জন্য হচ্ছে খুব আগ্রহী, আপনারা এই মুহূর্তে কিনবেন কিনা। আমার লাস্ট 2টা ভিডিও যদি দেখে দেখেন, 300 SR এর সিরিয়াস কিছু হচ্ছে ইস্যু আছে বাংলাদেশি যে ভার্সনগুলো। নাম্বার 1, এগুলোর মধ্যে ভালভ ক্লিয়ারেন্স ইস্যু হচ্ছে দেখতেছি ব্র্যান্ড নিউ বাইকে। নাম্বার 2, এগুলোর মধ্যে হচ্ছে আপনার স্প্র্যাক ক্লাচ বা স্টার্টার সিস্টেম, পুরো স্টার্টার সিস্টেম বলি, স্প্র্যাক ক্লাচ না বলি, পুরো স্টার্টার সিস্টেমে কোথাও না কোথাও একটা সিরিয়াস ইস্যু আছে, যেটার কারণে স্টার্টার সিস্টেমটা হচ্ছে ডিস্ট্রয় হইতেছে অনেকের। তো এই মুহূর্তে হচ্ছে ইন গুড কনসিয়েন্স আমি 300 SR বাইকটা কাউকে হচ্ছে আমি সাজেস্ট করতে পারতেছি না, বাইকটা কিনেন না আপনি। এই বাইকটা হচ্ছে তারা একটা ফিক্স, আমি যতটুকু জানি তার এটা নিয়ে কাজ করতেছে সিএফ। ফিক্সটা আনার পরে আমি একটু প্রপারলি দেখবো যে তার কি ফিক্স করছে, আর এই যে অ্যাকচুয়ালি ফিক্সটা কি হচ্ছে লেজিট কিনা। যদি সেরকম হয় তাহলে আমি বাইকটা আগের মতো আবার রেকমেন্ড করা শুরু করব। এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে বলবো যে সিএফ এর অন্য কোনো বাইকগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে এই সোফার কোনো ইস্যু হচ্ছে দেখা যাচ্ছে না। আপনারা ওই বাইকগুলো হচ্ছে নিতে পারেন। এখন আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু সবসময় হচ্ছে বলবো এই মুহূর্তে একটা কথাই যে 300 SR এই মুহূর্তে কিনবেন না। 250 SR যে বাইকটা আছে সেটা নিতে পারেন, বা তাদের সিএলসি আছে, তাদের এনকে মডেলগুলো আছে, ওগুলা থেকে হচ্ছে দেখতে পারেন। আর কোনো মডেলে হচ্ছে আমি যদি প্রবলেম যদি পাই, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে হচ্ছে রিপোর্ট করব। সেক্ষেত্রে হচ্ছে আমি ওই বাইকগুলো হচ্ছে রেকমেন্ড করা বন্ধ করব। আর আমার ফিউচার রেকমেন্ডেশনসগুলো পুরোপুরি আসবে হচ্ছে বেসড অন দেয়ার কারেন্ট অ্যাকশনস। তারা যদি দেখি যে হচ্ছে তাদের যে কারেন্ট কাস্টমারগুলো আছে প্রপারলি তাদের টেক কেয়ার করছে সিরিয়াস ইস্যুগুলো নিয়ে, তাহলে এমনও হতে পারে ভবিষ্যতে যদি ইঞ্জিন রিলেটেড কোনো ইস্যু থেকেও থাকে, আমি বলবো যে হচ্ছে সিএফ এর বাইকগুলো হচ্ছে কিনেন। বিকজ এই টাইপসের সার্ভিস হচ্ছে আর কোনো ব্র্যান্ড থেকে বাংলাদেশি কোনো ব্র্যান্ড থেকে পাওয়াটা খুবই দুষ্কর। আর যদি দেখি যে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাকি যে ব্র্যান্ডগুলো যা অবস্থা করতেছে আমাদের সাথে সেম টু সেম করে, তাহলে আমি তাদের বাইকগুলো অল টুগেদার এভরি সিঙ্গেল মডেল আমি রেকমেন্ড করা বন্ধ করে দিব। হ্যাঁ, হয়তো আমি সেগুলো নিয়ে কথা বলবো, হয়তো টেস্ট রাইড রিভিউ দিব, বাট আলটিমেটলি হচ্ছে এখন যেরকম হচ্ছে এক্সক্লুসিভলি আমি সিএফ এর বাইকগুলো হচ্ছে যেরকম রেকমেন্ড করতেছি এরকম রেকমেন্ডেশন আমার কাছ থেকে আর পাবেন না। এখন সিনারিও যেটাই হোক না কেন, সিএফ এর কাছ থেকে একটা রেসপন্স আসার পর আমি ইনশাল্লাহ সেটার উপর একটা রিপোর্টিং হচ্ছে আপনাদের কাছে দিব। দেন ইটস আপ টু ইউ যে আপনি সেটা দিয়ে কী করবেন, সেই ইনফরমেশন দিয়ে কী করবেন না করবেন। এনিওয়ে, আজকের জন্য হচ্ছে এতটুকুই। আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিন, এতে করে আপনাদের কাছে আমার ভবিষ্যতে রিচ আউট করতে সুবিধা হবে। হ্যাভ এ গুড ডে।